ভোটের জন্য প্রস্তুত দেশের জনগণ, বললেন প্রধান উপদেষ্টা। 17 বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি। ইউনূস তারেক বৈঠকে অমীমাংসিত অনেক সমস্যার বরফ গলতে পারে, বলছেন বিশ্লেষকরা। এটা হবে রাজনৈতিক টার্নিং পয়েন্ট, মত বিএনপির। তাপপ্রবাহের কবলে দেশের 49 জেলা, ভ্যাপসা গরমে নাভিশ্বাস জনজীবন, নতুন করে ভীতি ছড়াচ্ছে করোনা, ডেঙ্গু, স্বাস্থ্য বিভাগের জরুরি নির্দেশনা। এবং দ্বিতীয় দিনে দেশে ফিরছেন আরও ৩,৫০০ হাজি। ঈদ শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ, বাস ট্রেনে স্বস্তির যাত্রা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। ঘোষিত সময়কেই নির্বাচনের জন্য সঠিক সময় উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভোটের জন্য দেশের জনগণ প্রস্তুত। লন্ডনের চ্যাথাম হাউসে এক অনুষ্ঠানে তিনি বলেন, 17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন আয়োজন করা হবে। আরও জানাচ্ছেন এমআর আসাদ। সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে যোগ দেন তিনি। সেখানে প্রফেসর ইউনূস বলেন, গেল 17 বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত। আসছে নির্বাচন ঘিরে তাই প্রত্যাশার পারদ আকাশচুম্বী। এসব বিষয় মাথায় রেখে ইতিহাসের সবচেয়ে সুন্দর ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। Most beautiful election we ever had in our history, and the time is right. People are ready. When you have an election after many years, after 17 years, you are having first time a real election. Excitement in the country that we will really go and cast our vote. আসছে জুলাই মাসে জাতির সামনে জুলাই সনদ উপস্থাপনের কথা বলেন প্রধান উপদেষ্টা। Get all those recommendations where all the parties agree. Put it in a separate piece of paper. This is where all the parties agree. And then we celebrate all the parties signed that agreement. We call it July Charter. And we are waiting for July to come next month. This charter will be presented to the nation, July Charter. And we celebrate. On this basis, now we'll have the election. রোহিঙ্গা ইস্যুতে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে বলেও জানান তিনি। I said the question must be answered when they are going to go back. What is their future? That question was never discussed. I said, I want to discuss that. I want to raise that. এক প্রশ্নের জবাবে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের পর নতুন সরকারের কোনো দায়িত্ব থাকার ইচ্ছে নেই তার। We have nobody that I will be waiting for getting his vote for me to come back again. We are going. That's very clear. So we have the moral strength. As the interim government. Absolutely. এমআর আসাদ, মোহনা সংবাদ। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক মাইল ফলক হবে বলে মনে করছে বিএনপি। দলটির শীর্ষ নেতারা বলেন, এর মাধ্যমে অনেক সংকটের সমাধান আসতে পারে। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেখানে কিংস চার্লস হারমিন অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও আছে। তবে এসব ছাপিয়ে বেশি আলোচনা লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আগামী 13 জুন ডক্টর ইউনূসের বৈঠক। এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। যদিও রমজান মাসে প্রচারণায় জটিলতা সহ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি। এসব কারণেও ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে চোখ থাকবে রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশের মানুষের। মোহনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির শীর্ষ নেতারা বলেন, বৈঠকটি রাজনীতির ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট হবে। রাজনৈতিক সমাধান হোক, অর্থনৈতিক সমাধান হোক, এবং এই সরকারকেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই বিষয়ে গুরুত্ব দিয়ে এটা উত্থাপনের জন্য আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি। উপদেষ্টা পরিষদের সদস্যরাও নির্বাচন করতে যাবেন, তাহলে তো তারা নিরপেক্ষভাবে নির্বাচন দিচ্ছে, এটা কেউ বিশ্বাস করবে না। প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাক্ষাৎ হওয়াটা অবশ্যই প্রয়োজন।
এবং এটা রাজনৈতিক শিষ্টাচারের অংশ। গণতান্ত্রিক ভাগ্য নির্ধারণ হওয়ার মতো একটা টার্নিং ডিসিশন আসতে পারে। জাতীয় নির্বাচনের সময়সীমা পুনর্নির্ধারণ জরুরি বলেই মনে করেন তারা। বিদ্যমান রাজনৈতিক সিচুয়েশন, নির্বাচনী সময়সীমা এবং সরকারের নিরপেক্ষতার বিষয়, জাতীয় স্বার্থ যেখানে জড়িত থাকবে সেই সময়ে সেই সমস্ত বিষয়গুলোতে অবশ্যই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, সামাজিক শক্তিগুলো একমত পোষণ করবে। জুনের আগে নির্বাচন করাটা কঠিন, সেই জন্য আমরা মনে করছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সহজ এবং এটা নির্বাচনের মৌসুম। রাজনৈতিক বিশ্লেষকরাও বললেন, নির্বাচনের তারিখ সহ রাজনৈতিক অঙ্গনে যেসব মতবিরোধ আছে, ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে তা অবসান ঘটতে পারে। দুই নেতার মধ্যে আলোচনার মাধ্যমে একটা রিজনেবল তারিখ হয়তো আমরা পাবো। তারেক রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টিও সেই বৈঠকে গুরুত্ব পাবে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। নিরাপত্তার সংকটের কথা ভাবছেন, সেগুলোর বিষয়ে তিনি হয়তো সরকারের কাছ থেকে এক ধরনের সহযোগিতা চাইবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। তাপপ্রবাহের কবলে পড়েছে দেশের ৪৯ জেলা। মৃদু থেকে মাঝারি আকারে তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রখর রোদ আর ভ্যাপসা গরমের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ। ৬টি বিভাগ ও ২ জেলার কিছু অঞ্চলে তাপপ্রবাহের এমন দাপট আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশে আবারও করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ছে। ২৪ ঘন্টায় রাজধানীতে ১০ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালে নমুনা পরীক্ষা শুরু করা সহ জনসাধারণকে ৭টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। বিশ্বের বিভিন্ন দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। চিহ্নিত হচ্ছে ভাইরাসের নতুন নতুন সাব ভ্যারিয়েন্ট। এমন পরিস্থিতিতে দেশে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ ঠেকাতে বন্দরে নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে করোনা মোকাবেলায় জনগণকে মাস্ক পরা সহ ৭টি নির্দেশনা মেনে চলার তাগিদ দেন সংস্থার মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। আমাদের ১০১টা পেশেন্টকে পরীক্ষা করে 13 জন পজিটিভ পাওয়া গেছে। তার আগের দিন 5 জন পাওয়া গেছে 41 জনের মধ্যে। যাদের কখনোই ভ্যাকসিন দেওয়া হয়নি তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। বিশেষ করে 18 বছরের উপর যারা, বিশেষ করে যারা ডিফারেন্ট কন্ট্যাক্ট পারসনের সাথে কাজ করেন, প্রেগনেন্ট উইমেন এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড, তাদেরকে কিন্তু ভ্যাকসিন দিতে হবে। করোনা শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। মুগদাতে আমার 20 বেড রেডি করা আছে, কবিটোলাতে 15 বেডের কোভিড ফ্যাসিলিটি রেডি করা আছে। যদি ঢাকার বাইরে কথা বলেন, আমরা চাই যে কোনো রোগী ঢাকাতে না আসুক, ঢাকার বাইরে চিকিৎসা পাক। আমরা সকল জেলা হাসপাতাল পর্যায়ে কোভিডের পেশেন্টের জন্য রোগী থাকুক বা না থাকুক, আমরা বেড প্রস্তুত করে ফেলবো ইনশাআল্লাহ। এদিকে করোনা নিয়ে সরকারের উদ্বেগের বিষয়টি আমলে নিয়েছে সাধারণ মানুষ। ডেল্টা ভেরিয়েন্ট থেকে আপনার ওমিক্রন ভেরিয়েন্টটা খুব মারাত্মক। ইতিমধ্যে মনে শুনতে পাইছি যে 2-3 জন মারাও গেছে। আমাদের উচিত আসলে মাস্ক পরিধান করা বা সচেতন হওয়া। করোনা যাতে আমাদের অ্যাটাক না করে সেই জন্য যেভাবে সচেতনভাবে থাকা যায় সেভাবে আমরা থাকার চেষ্টা করব। হেলাফেলা না করে তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রাণঘাতী করোনা থেকে বাঁচতে সবারই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত বলে মনে করেন তারা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 288 জন। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে 261 জনই বরিশাল বিভাগের। বাকিদের মধ্যে ঢাকা বিভাগে 13, ময়মনসিংহে 2 এবং রাজশাহী বিভাগে আক্রান্ত হয়েছেন 1 জন। 24 ঘন্টায় 268 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ঈদুল আজহা উদযাপন শেষে ঢাকায় ফিরছেন বেসরকারি কর্মজীবীরা। অন্যদিকে নানা কারণে যারা ঈদের আগে বাড়ি যেতে পারেনি তাদের অনেকেই ঢাকা ছেড়ে যাচ্ছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। এদিকে পবিত্র হজ পালন শেষে আজ 11টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৫০০-এর বেশি হাজি। মুনতাসির মামুনের প্রতিবেদন। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। সরকারি ছুটি 14 জুন পর্যন্ত। অধিকাংশ বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে গেছে, তাই জীবিকার তাগিদে ফিরে এসেছেন ঢাকায়।
নানা কারণে যারা ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি তাদের অনেকেই গ্রামে ছুটে যাচ্ছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। বাড়ি গিয়েছিলাম, ঈদ করছি, কিছু অনুষ্ঠানে ছিল সেগুলা করছি। আমাদের এই পর্যন্ত যাত্রী যে পরিমাণ আসার কথা মোটামুটি আসতেছে। এদিকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। ফিরতি ফ্লাইটে বুধবার দ্বিতীয় দিনে 11টি ফ্লাইটে দেশে ফিরেছেন 3,500-এরও বেশি হাজি। কোনো সমস্যা হয় নাই, আল্লাহ খুব সালামতে আমাদের সব কিছু করার মতো তৌফিক দান করছে আল্লাহ। হজের যে এই কার্যক্রমগুলো সবই আমরা সুন্দরভাবে যথাসময়ে সুন্দরভাবে শেষ করছি। করোনা সংক্রমণ বাড়তে থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে বাড়ছে কড়াকড়ি। যেহেতু আমাদের বিশেষ করে সাবকন্টিনেন্টে আবার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, তো আমাদেরকে একটু সেফ থাকতে হবে। মঙ্গলবার প্রথম দিন 7টি বিমানে 3,500-এর বেশি হাজি দেশে ফিরেন। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে টানা 5 দিন ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। কয়েকদিনে অন্তত 200 মানুষকে গ্রেফতার করা হয়। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 55,000 ছুঁই করছে প্রাণহানি। ত্রাণ নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আরও 61 ফিলিস্তিনি। অন্যদিকে ভারতের করোনায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া বিক্ষোভ দেশটির অন্তত 10টি শহরে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমনে টেক্সাসেও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর। এদিকে লস অ্যাঞ্জেলেসে কারফিউ কার্যকর হওয়ার পর গেল কয়েকদিনে অন্তত 200 মানুষকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিবিসি বলছে বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কেও। সব মিলিয়ে লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, শিকাগো, ফিলাডেলফিয়া, ডালাস, অস্টিন এবং সান ফ্রান্সিসকো সহ কমপক্ষে 10টি মার্কিন শহরে এই বিক্ষোভ শুরু হয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় আরও 61 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 19 মাসের তাণ্ডবে 55,000 ছুঁই করছে প্রাণহানি। এদিকে বিবিসিকে দিয়ে এক সাক্ষাৎকারে ইসরায়েলে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে চাইলে মুসলিম দেশগুলোর উচিত কিছু পরিমাণ করে ভূমি ছেড়ে দেয়া। অন্যদিকে ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। গেল 24 ঘণ্টায় নতুন 306 জন সহ দেশটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7,121 জনে। এই সময়ের মধ্যে মারা গেছেন 6 জন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভোটের জন্য প্রস্তুত দেশের জনগণ, বললেন প্রধান উপদেষ্টা। 17 বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি। ইউনূস তারেক বৈঠকে অমীমাংসিত অনেক সমস্যার বরফ গলতে পারে বলছেন বিশ্লেষকরা। এটা হবে রাজনৈতিক টার্নিং পয়েন্ট, মত বিএনপির। তাপপ্রবাহের কবলে দেশের 49 জেলা। ভ্যাপসা গরমে নাভিশ্বাস জনজীবন, নতুন করে ভীতি ছড়াচ্ছে করোনা, ডেঙ্গু, স্বাস্থ্য বিভাগের জরুরি নির্দেশনা। এবং দ্বিতীয় দিনে দেশে ফিরছেন আরও 3,500 হাজি। ঈদ শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ, বাস, ট্রেনে স্বস্তির যাত্রা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।